ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান ও আমেরিকার সামরিক শক্তির তুলনা এবং সম্ভাব্য যুদ্ধ কি রূপ নিতে পারে তা সামরিক ও অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা জরুরি। সামরিক শক্তির তুলনা বলতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। এর প্রতিরক্ষা বাজেট বছরে প্রায় $850 বিলিয়ন, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ। সক্রিয় সেনা 13 লক্ষ এবং বিমান শক্তি রয়েছে F-35, F-22 এবং B-52 সহ বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ারফোর্স। নৌশক্তি বলতে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, স্ট্রাইক গ্রুপ এবং পারমাণবিক সাবমেরিন ও গ্লোবাল নেভাল পরিস্থিতি। প্রযুক্তি বলতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং সাইবার ও স্পেস কমান্ড। পরমাণু শক্তির সম্পূর্ণ নিউক্লিয়ার ট্র্যাড, অর্থাৎ স্থল, আকাশ এবং সমুদ্র পথে তারা পরমাণু নিক্ষেপ করতে পারে। যুক্তরাষ্ট্রের শক্তির মূল ভিত্তি হল দূর থেকে আঘাত করার ক্ষমতা এবং বিশ্বব্যাপী সামরিক উপস্থিতি। ইরানের সামরিক শক্তি সম্পর্কে যা জানা যায়, ইরান সরাসরি প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, তবে তাদের শক্তির ধরন কিন্তু ভিন্ন। প্রতিরক্ষা বাজেট হল $70 থেকে $80 বিলিয়ন। সক্রিয় সেনা রয়েছে 5 থেকে 6 লাখ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বলতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ভান্ডার। হাইপারসনিক মিসাইল ও থাকতে পারে বলে দাবি করা হয়েছে। ছোট দ্রুতগতির নৌকা এবং মাইন ড্রোন ও প্রক্সি নেটওয়ার্ক বলতে হিজবুল্লাহ, ইহুদি, ইরাকি এবং সিরীয় মিলিশিয়া এবং বিভিন্ন দেশের মুসলিম জনগণ তাদের সাপোর্টে। পরমাণু সক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইরানের পারমাণবিক শক্তি নেই, তবে তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার খুব কাছাকাছি চলে এসেছে বলে অনেকে মনে করেন। ইরানের শক্তি হলো অমীমাংসিত বা অযুদ্ধ এবং দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ। সরাসরি যুদ্ধ হলে কেমন রূপ নিতে পারে? সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র ও সাইবার আক্রমণ করতে পারে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত করতে পারে। ইরান পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা এবং ইসরায়েলকে টার্গেট করতে পারে। হরমুজ প্রণালী বন্ধ দিতে পারে। ইরানের পাহাড়ি ও বিস্তীর্ণ দেশ দখল করা প্রায় অসম্ভব। যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া, লেবানন, লোহিত সাগর ইত্যাদি স্থানে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এটি কোনো একটি দেশের যুদ্ধ হবে না, বরং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ। এতে অর্থনৈতিকভাবে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যুদ্ধ শুরু হলে তেলের দাম $120 থেকে $150 পর্যন্ত বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়বে। সোনা ও রূপার দাম দ্রুত বাড়বে। যুদ্ধ দীর্ঘ বহনে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে। বিভিন্ন নিষেধাজ্ঞা ও যুদ্ধ অর্থনীতিতে অভ্যস্ত বিশ্বকে এক অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করবে এবং এই যুদ্ধে ইরানের পক্ষে রাশিয়া ও চীন প্রকাশ্যে না হলেও কৌশলগতভাবে সহযোগিতা করতে থাকবে বলে জানা যায়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিততে পারে যুদ্ধের শুরুতে, কিন্তু ইরান জিততে পারে যুদ্ধকে দীর্ঘ করে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী, ইরান কৌশলগতভাবে বিপজ্জনক। পূর্ণাঙ্গ হলেও মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, বৈশ্বিক অর্থনীতির ক্ষতিগ্রস্ত হবে এবং তৃতীয় শক্তিগুলোকে টেনে আনা হতে পারে। আবার এটাও বলা যায়, যুদ্ধ শুরু হলে আমেরিকা আধুনিক প্রতিরক্ষা খাতে এগিয়ে থাকলেও ইরানের কৌশলগত ও সাহসী শক্তির কাছে এত সহজে পেরে উঠবে না। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে, সাথে নানা দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। আবার এদিকে আমেরিকা $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট তৈরি করেছে। বিশ্ব রাজনীতি আবার এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে কূটনীতি নয়, অস্ত্রের হিসাবই প্রধান ভাষা। ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সুরে কথা বলেছিলেন তা নতুন কিছু নয়, কিন্তু মাত্রা ভয়াবহ। যুদ্ধের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এমনভাবে প্রস্তুত থাকবে যার নজির মানব ইতিহাসে নেই। এই বক্তব্য কোনো রাজনৈতিক অলংকারিকতা নয়, এর পেছনে রয়েছে এক বড় বাস্তব পরিকল্পনা। 2027 সালের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 140 লক্ষ কোটি টাকা। এটি শুধু আগের বাজেটের তুলনায় দ্বিগুণ নয়, এটি বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সামরিক বাজেটের রেকর্ড। এই অঙ্ক নিজেই একটি রাজনৈতিক ঘোষণা।
শান্তির নয় শক্তি প্রদর্শনের। ট্রাম্প একে নাম দিয়েছেন ড্রিম মিলিটারি, কিন্তু ইতিহাস বলে শান্তির স্বপ্ন কখনোই এমন বিপুল অস্ত্র বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়িত হয় না। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে এটি প্রতিরক্ষামূলক বাজেট নয়, এটি একটি যুদ্ধ অর্থনীতি গড়ে তোলার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আজ আর আবেগী আতঙ্ক নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে বড় যুদ্ধ কখনোই হঠাৎ করে শুরু হয় না, এগুলো আসে ধীরে ধীরে পরিকল্পিতভাবে। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল 32টি দেশ। পারমাণবিক অস্ত্র ছাড়াই প্রায় 2.25 কোটি মানুষ প্রাণ হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় 16 কোটিতে। আর সেই যুদ্ধের প্রথমবার ব্যবহৃত হয় পারমাণবিক অস্ত্র, যা মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে চূর্ণ করে দেয়। দ্য ওয়ার দ্যাট উইল এন্ড ওয়ার, এই উক্তি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট উইলড্রো উইলসন। বাস্তবে কোনো যুদ্ধেই যুদ্ধের অবসান ঘটায়নি, বরং প্রতিটি যুদ্ধ নতুন সংঘাতের ভিত্তি তৈরি করেছে। যুদ্ধ শেষ হলেও অস্ত্রের বাজার বন্ধ হয়নি ক্ষমতার সহযোগিতা বা প্রতিযোগিতা। বিশ্ব রাজনীতির প্রকৃত নিয়ামক আজ আর নৈতিকতা বা মানবিক মূল্যবোধ নয়, নিয়ামক হলো পুঁজি এবং সামরিক শিল্প। যুদ্ধ মানেই অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং কর্পোরেট মুনাফা। প্রযুক্তির পরীক্ষাগার। লাভবান হয় সামরিক শিল্প গোষ্ঠী এবং ক্ষমতাধর ব্যবসায়ী শ্রেণী, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, তাদের জীবন, ভবিষ্যৎ ও মানবিক নিরাপত্তা। লিগ অব নেশনস গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। উদ্দেশ্য ছিল যুদ্ধ ঠেকানো, কিন্তু ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় জাতিসংঘ, এই একই লক্ষ্য নিয়ে, কিন্তু যুদ্ধ থামেনি, বরং শুরু হয় কোল্ড ওয়ার। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে পৃথিবী বিভক্ত হয়ে পড়ে দুই সামরিক বলয়ে, ন্যাটো এবং ওয়ারস্প্যাক। এরপরে ইতিহাস আরও নির্মম। ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, আমেরিকা ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, সিরিয়া যুদ্ধ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি একটি বিলুপ্ত প্রায় শব্দ। এই প্রেক্ষাপটে $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘ যুদ্ধ নির্ভর বৈশ্বিক ব্যবস্থারই ধারাবাহিকতা। এখানে প্রযুক্তি এগোয়, অস্ত্রের মজুদ বাড়ে, কিন্তু মানবতা ক্রমেই পেছনে পড়ে যায়। প্রশ্ন একটাই, আমেরিকার ইতিহাস আর বিশ্ব ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়গুলো কি আজ সমাজে ভুলে যাচ্ছে, নাকি জেনে শুনে আবার সেই একই পথে হাঁটা হচ্ছে? ইতিহাস